হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি হচ্ছে একটা চাইনিজ ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা তরল সম্পর্কে, এবং এই তরলটি কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। মানে এই তরল যার কাছে থাকবে সে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ হয়ে যাবে বা শক্তিশালী এন্টিটি হয়ে যাবে। তবে এই তরল পেতে মরিয়া হয়ে এর পেছনে ছোটে অনেক মানুষ। তো এই তরলের পেছনে কিছু ভালো মানুষের পেছনে ছুটছিল রক্ষা করার জন্য, আর কিছু খারাপ শক্তি বা দুষ্ট মানুষের পেছনে ছুটছিল ক্ষমতা পাওয়ার জন্য। আর এই কারণে ওই তরলটি কোন একটা চাইনিজ গড ভেঙে টুকরো টুকরো করে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন শেপে লুকিয়ে রাখে, যাতে এই তরলটা কেউ এক জায়গায় না করতে পারে এবং ব্যবহার না করতে পারে এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যায়। তো এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসে, এই তরলকে আদৌ শেষ পর্যন্ত কেউ খুঁজে পাবে? আর যদি পেয়েও যায় তাহলে সেটা কোন কাজে ব্যবহার করবে? নাকি তরলটা শয়তানের হাতে পড়ে যাবে এবং এই পৃথিবীকে ধ্বংস করে দেবে? তো এ নিয়ে এগিয়ে যাবে এই সিনেমাটার কাহিনী। তবে তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে, তুমি চাইলে ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। আমি ডিসক্রিপশনে ডোরেশন দিয়ে দিয়েছি, তোমাকে ব্রেক দেখার প্রয়োজন পড়বে না। ডিসক্রিপশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও। Dharavi is one of the world's most heavily populated communities that plunges into utter darkness every day. But is here to change that. We brought solar lamps to over 1,000 people across Dharavi, making a promise of a better life and better tomorrow for these people. তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার শুরুতে আমাদের একটা স্থান দেখানো হয় যেখানে অনেক মানুষ একত্রিত হয়ে চিৎকার করছিল এবং এখানে মূলত ফাইট হচ্ছিল। আর আমি তোমাকে এই দুনিয়াটা সম্পর্কে বোঝাই, এটা এমন একটা দুনিয়া যেখানে টেকনোলজিও দেখানো হয়েছে, জাদুও দেখানো হয়েছে, আবার মধ্যযুগও দেখানো হয়েছে। মানে আমাদের যে বর্তমান দুনিয়া যেখানে টেকনোলজি আছে তার মানে কি আমরা মডার্ন হয়ে গিয়েছি, মধ্যযুগের ড্রেস পরি না। কিন্তু এই সিনেমার যে দুনিয়া এখানে আমরা দেখতে পাবো হচ্ছে মধ্যযুগের মতো ড্রেস আপ, কিন্তু টেকনোলজিতে অনেক উন্নত, আবার জাদুও রয়েছে। তো যাই হোক, এখানে যে ফাইটিংটা চলছিল এখানে কিন্তু অনেক মানুষ জুয়ায় বাজি ধরেছে আর স্থানটা অনেক জাঁকজমক। আর তারপর আমাদের চেন নামের একটা ছেলেকে দেখানো হয় যে একটা বিশাল রোবটের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হচ্ছে। তবে এটা কোনো সাধারণ ফাইট ছিল না, মূলত এই ফাইটে জিতলে অনেক টাকা পাওয়া যায় এবং চেন ওই ফাইটটা যে কোনো মূল্যে জিততে চায়, কারণ জয়ী হলে চেন অনেক টাকা পাবে এবং এই টাকা দিয়ে সে তার মাস্টারের জাদুর যে আংটিটা রয়েছে সেই আংটিটা নিলাম থেকে কিনতে পারবে। কিন্তু এই ফাইটে যেতে এতটাও সহজ ছিল না, কারণ চেনের সামনে যে রোবটটা দাঁড়িয়ে ছিল সে শুধুমাত্র আকারেও বড় নয়, অনেক শক্তিশালীও ছিল। আর এই রোবটের প্রতি কদমে কিন্তু মাটি থেকে ধুলা উঠছিল এবং মনে করো ভূমিকম্পের মতো হচ্ছিল এবং চেনের কাছে মনে হচ্ছিল সে কোনো দানবের সামনে পড়ে গিয়েছে। তবে তারপরেও চেন তার সমস্ত শক্তি দিয়ে ফাইট করে, কিন্তু ধীরে ধীরে যখন ফাইট এগিয়ে যেতে থাকে তখন চেন বুঝতে পারে এই রোবটের সাথে সে একা ফাইট করে জিততে পারবে না। আর এই কারণে চেন করে কি, তার একটা পকেট রোবট ছিল, একটা বিশেষ ডিভাইস, সেই পকেট রোবটকে ডাকার সিদ্ধান্ত নেয়। যদি এই রোবটটা আকারে মোটামুটি অনেক ছোট, কিন্তু রোবটটা ছিল অনেক ফাস্ট এবং বুদ্ধিমান। তো এরপর চেন যখন ওই রোবটটিকে অ্যাক্টিভেট করে তখন সেটা দ্রুত ছোটাছুটি করতে থাকে এবং এই ছোট রোবটটা ওই বড় রোবটটার মনে করো বিভিন্ন জায়গায় আক্রমণ করছিল, যে কারণে চেনের কাছে এই লড়াইটা করা সহজ হয়ে যায় এবং আস্তে আস্তে ফাইটের রূপটা বদলে যেতে থাকে এবং চেন তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ চালিয়ে এবং ছোট রোবটের সহযোগিতায় ফাইনালি ওই বড় রোবটটাকে মাটি অবধি ফেলতে পারে এবং চেনের কাছে ওই বড় রোবটটির হার হয়। আর তারপর সেখানে উপস্থিত সকল দর্শক খুশিতে চিৎকার করতে থাকে, কিন্তু যারা টাকা খাটিয়েছিল তারা কান্না করতে থাকে। তো যাই হোক, চারিদিকে যখন চেনের জয় জয়কার লক্ষ্য করা যাচ্ছিল তখনই বিজয়ের ঘোষণা আসে এবং চেনকে পুরস্কারের টাকা দেওয়া হয়। আর এই টাকা দিয়ে চেন তখন তার মাস্টারের যে আংটিটা সেই আংটিটা কেনার জন্য যাবে। আর এখানে একটা বিষয় আমাদের বলা হয়, চেনের যে মাস্টার সে অনেক দিন যাবত নিখোঁজ রয়েছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এই কারণে চেন তার জাদুর আংটি দিয়ে সেই মাস্টারকে খুঁজে পেতে চায়। তবে সিনেমার শুরুতেই যেহেতু চেন এত সহজে আংটিটা পেয়ে গিয়েছে, তার মানে সিনেমাটার কাহিনী কি এতই সহজ হতে চলেছে নাকি আরো কঠিন কিছু অপেক্ষা করছে, এটা একটু পরে আমরা জানতে পারবো। আর এরপর আমরা দেখি চেন তার পুরস্কারের টাকা নিয়ে সেখানে যায় যেখানে তার মাস্টারের জাদুর আংটি নিলাম হচ্ছিল। তো চেন সেখানে যায় আর সেখানে কিছু ক্রিয়েচার গার্ড ছিল যারা দেখতে বেশ অদ্ভুত, মানে ব্যাঙের মতো চেহারা দেখতে পাচ্ছে এবং তারা চেনকে আটকে দেয়, কারণ এখানে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে যাদের কাছে এন্ট্রি পাস রয়েছে। তো চেন কিছু সময়ের জন্য ঘাবড়ে যায়, বাট তখনই তার মনে পড়ে যে না, আমার কাছে তো এন্ট্রি পাস রয়েছে। আর তখনই সে দ্রুত করে কি ব্যাগ থেকে এন্ট্রি পাস বের করে গার্ডকে দেখায়। তবে তারপরে অন্যান্য যে গার্ডরা ছিল তারা চেনের দিকে একটা চোর মনে করে তাকিয়ে থাকে। যাই হোক, ফাইনালি চেন ভেতরে প্রবেশ করার অনুমতি পায়। আর আমরা দেখতে পাই ভেতরের পরিবেশটা অনেক ভিন্ন ছিল, চারিদিকে বিভিন্ন ধরনের মানুষদেরকে দেখা যায়, মানুষরূপী মেয়ে ছিল এবং সেখানে অনেক ধরনের ব্যবসা ছিল, পার্টি ছিল এবং পুরো জায়গাটাই রহস্যময় এবং অনেক সুন্দর। আর তারপর যখন নিলাম শুরু হয় তখন আমরা দেখতে পাই সবার ধ্যান ছিল ওই জাদুর আংটির দিকে, যেটা একটা ডিমের আকৃতির মতো একটা জিনিসের মধ্যে রাখা ছিল। তো ওই ডিমটা যখন স্টেজে আসে তখন সেখানে ভিড় বাড়তে থাকে, কারণ এই আংটিটা পাওয়ার জন্য এখানে অনেক মানুষ এসেছে এবং সবাই এই আংটিটা পেতে মরিয়া। তো এখানে ভিন্ন ভিন্ন দাম হাঁকা হয়, শুরুতে কেউ অল্প দাম বললেও আস্তে আস্তে নিলাম যখন সামনে এগিয়ে যায় তখন প্রতিযোগিতা বাড়তে থাকে এবং এখানে লক্ষ্য চেন সব থেকে বেশি দাম বলছিল আর তার দৃষ্টি শুধুমাত্র আংটির দিকেই ছিল এবং সে যে
যে কোনো মূল্যে আংটিটা নিজের করে পেতে রেডি ছিল এবং লাস্টে দেখা যায় আমাদের চেনই নিলামে জিতে যায়। তো নিলাম শেষে চেন যখন আংটিটা নিতে যাবে তখনই ডেভিড নামের আরেকটা লোক চলে আসে এবং সে চেনের চেয়েও বেশি দাম বলে, আর এর ফলে হট্টগোল লেগে যায়, কারণ চেন কল্পনাও করেনি তার চেয়ে বেশি দাম কেউ হাঁকাবে। আর আরেক ব্যাপার হচ্ছে নিলাম তো শেষ, এই কারণে চেন রাগে ডেভিডের দিকে তাকিয়ে বলে এই আংটি আমার মাস্টার, আর এটা আমি তোমাকে কোনোভাবেই নিতে দেবো না। কিন্তু এতে ডেভিডের কিছুই যায় আসে না, সে ওই আংটিটা পেতে চায়, বাট চেনও নাছরবান্দা সে ডেভিডকে আংটিটা দেবে না। তো এই কারণে তাদের মধ্যে যখন ঝগড়া লেগে যাবে তখনই কোনো কিছু না ভাবে চেন করে কি আংটিটা ছিনিয়ে নেয় এবং সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর ডেভিডও তখন তার জাদু শক্তি ইউজ করে দ্রুত চেনকে ধরে ফেলে আংটিটা ছিনিয়ে নেয়। দুজনের মধ্যে ফাইট হয় এবং আমরা অলরেডি দেখেছি ডেভিডের ভিতর কিছু জাদুর শক্তি ছিল, বরফের শক্তি, এই কারণে সে চেনের সাথে সহজে ফাইট করতে পারছিল এবং চেন একটা টাইমে বুঝতে পারে যে এই ডেভিডের ভিতরে অনেক শক্তি এবং ক্ষমতা রয়েছে এবং চেনের জন্য এই ফাইটটা যেতে অনেক কঠিন হয়ে যায়। আর তখন এখানে আরেকটা মেয়ে এসে উপস্থিত হয় যার নাম হচ্ছে লুসি, আর সে ওই আংটিটার জন্য এসেছে। আর এর ফলে এই লড়াইয়ের নতুন একটা মোড় দেখা যায়, মানে একটা আংটির জন্য তিনজন দাবিদার। ব্যাপারটা অনেকটা এমন হয়ে যায় বিধি তুমি বলে দাও আমি কার, তিনটা পুরুষ একই মনের অধিকার, ব্যাপারটা এরকম। তো তিনজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কেউ আংটি ছেড়ে পেছনে যাওয়ার মতো পাত্র নয়। আর তখনই সেখানে আরো কিছু লোক আসে আর তারাও এই আংটিটা পেতে চায়, কিন্তু এই লড়াইয়ের মাঝে চেন কোন রকমের আংটিটা তার কাছে বাগিয়ে নেয়। কিন্তু কিছু করার আগে নতুন আরেকটা বিপদ চলে আসে, আরো একটা গ্যাং এখানে চলে আসে, আর সেই গ্যাং এর লিডার এই জাদুর আংটিটা যে কোনো রকমে পেতে চায়। আর সে করে একটা ছোট গ্যাজেট বের করে সেগুলো ছুঁড়ে ফেলে অনেকটা বোমের মতো, কিন্তু এই বোমগুলো মাটিতে পড়লে ব্লাস্ট হয় না, উল্টো কি হয় সেখান থেকে এক ধরনের গাছ বের হয় এবং ওই গাছগুলোর মোটা মোটা শাখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে এবং সেখানে থাকা মানুষদেরকে ধরে ধরে চাপে মারতে থাকে। সবাইকে মারছে ঠিক আছে, কিন্তু যখন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে মারা হয় বিষয়টা অনেক কষ্টজনক ছিল। আমি পরিচালককে অবশ্যই বলবো যে এখানে আপনি কাজটা ভালো করেননি। তো যাই হোক, এই লড়াইয়ের মাঝে যখন চেন, ডেভিড আর ওই মেয়ে লুসি বুঝতে পারে যে আমরা নিজেদের মধ্যে যদি ফাইট করি তাহলে তিনজনই সাফারি কিরকিরা হয়ে যাব, তখন ওরা তিনজন করে কি নিজেদের মধ্যে ঝামেলা মিট করে একটা টিম বানিয়ে ফেলে এবং সবাই মিলে ওই ভয়ঙ্কর গাছ এবং ওই গ্যাং এর সাথে ফাইট শুরু করে। কিন্তু ওই গ্যাংকে তারা কোনো রকমই হারাতে পারছিল না, বাট তখনই সেখানে আরেকজন চলে আসে, আর এটাই হচ্ছে চেনের মাস্টার, আই মিন ওই আংটির মালিক। এবং মাস্টার করে কি চেনের কাছে আংটিটা চায় আর চেনও মাস্টারকে আংটিটা ফিরিয়ে দেয়। তো মাস্টার যখনই আংটিটা হাতে পড়ে তখনই সে প্রথমে করে কি ওই মোটা গাছে জোরে আঘাত করে, আর জাদুর আংটির পাওয়ারে ওই গাছটি ধরাশায়ী হয়ে যায় এবং মাস্টার সবাইকে বাঁচিয়ে নেয়। আর তারপর মাস্টার করে কি চেন, ডেভিড আর লুসিকে তার সাথে করে নিয়ে যায়। তো এটা দেখে ওই গ্যাং এর যে লিডার যারা ওই আংটি নিতে এসেছিল তারা রেগে যায় এবং মাস্টারের পিছু নিতে কিছু সৈনিকদের নির্দেশ দেয়। কিন্তু সৈন্যরা ধরার আগেই ডেভিড, চেন আর লুসি করে কি মাস্টারের সাথে একটা প্লেনে চড়ে সেখান থেকে চলে যায়। আর এই কারণে ওই গ্যাং এর যে কর্মীরা ছিল তারা কাউকেই ধরতে পারে না, আর এর ফলে গ্যাং লিডার রেগে যায়। আর এইদিকে আমরা দেখি মাস্টার তিনজনকে তার প্লেনে নিয়ে যাওয়ার সময় মাস্টার ওদেরকে এই প্লেনের ব্যাপারে বলে, সে বলে এই প্লেনটা জাদুবিদ্যার মাধ্যমে বানানো হয়েছে। আর তারপর সে ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা তিনজনকে আর এই আংটির পেছনে পড়ে রয়েছে কেন। বাট এই কথা শুনে চেন নিরাশ হয়ে যায়, কারণ তার মাস্টার তার শিষ্যকে চিনতে পারছে না। বাট ওই মুহূর্তে লুসি বলে ওঠে আমার মাস্টার বা আমার বস এই আংটিটা চায়, কিন্তু যখন থেকে সে খুঁজছে তাকে আর পাওয়া যাচ্ছে না। তো এখানে আমরা অবাক হয়ে যাই, চেনেরও মাস্টার, লুসিরও মাস্টার, সবার মাস্টারই চায়। আর এটার উত্তর আমরা একটু পরে পেয়ে যাব। আর লুসি তখন মাস্টারের কাছে উল্টো প্রশ্ন করে আপনি আমার মাস্টারের সাথে কি করেছেন, আপনার সাথে কি আমার মাস্টারের কোনো সমস্যা আছে? মাস্টার তখন গভীর কণ্ঠে বলে দেখো, প্রথমত আমি তোমাকেও চিনি না, তোমার মাস্টারকেও চিনি না, তো তোমার মাস্টারের সাথে আমি কি করতে পারি? আর পরের দৃশ্যে আমরা দেখি চেন করে কি মাস্টারকে একটা টয় বয়ের দেখায় এবং বলে আপনি আমাকে বলেছিলেন যখন এই টয় বয়টা আমি চালানো শিখবো তখন আমাকে আপনি শিষ্য বানাবেন। বাট মাস্টার কিছু সময় ভাবে এবং বলে এরকম কিছু তো আমার মনে নেই এবং আমি তো তোমাকে চিনি না। আর তারপর মাস্টার সবাইকে খেতে ডাকে, আর খাবারের সময় মাস্টার সবাইকে এই প্লেনের মালিকের সাথে দেখা করিয়ে দেয়, যে কিনা ছিল একটা পান্ডা। তবে এটা কোনো সাধারণ পান্ডা ছিল না, সে মানুষের মতো কথা বলতে এবং শুনতে পারতো। আর তখন ওদের প্লেনের পেছনে আরেকটা ফাইটার প্লেন দেখা যায়, মানে জাদুর প্লেন, এবং এই প্লেনটা ওদেরকে ফলো করছিল। আর এরপর আমাদেরকে আকাশে ভাসমান মুন সিটি দেখানো হয়, যেটা একটা গাছের উপরে। আর আমাদেরকে বলা হয় এই শহরের মধ্যে বা এই সিটির মধ্যে একজন রাজা রয়েছে, যে কিনা তার স্ত্রীকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। তো এরপর রাজা সে রানীর কাছে যায় এবং বলে তোমাকে আর কিছু সময় অপেক্ষা করতে হবে, আর তারপরে আমরা সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাব। আর তখন আমরা দেখতে পাই সেইখানে ওই গ্যাং এর লিডার আসে যারা ওই আংটিটা চুরি করতে চেয়েছিল এবং চেন বাকি দুজনের সাথে ফাইট করেছিল। তো গ্যাং লিডার রাজাকে বলে বস, সেখানে মাস্টারের মতো দেখতেই হুবহু একজন চলে এসেছিল এবং সে ওই তিনজনকে সাহায্য করেছে, যে কারণে আমরা আংটিটা উদ্ধার করতে পারিনি। তো রাজা এই কথা শুনে অনেক রেগে যায় এবং গ্যাং লিডারকে বলে তোমার সৈন্যদেরকে নিয়ে এখনই চামুলি বস্তিতে আক্রমণ করো এবং আমার যে কোনো মূল্যে আংটিটা চাই। তো এখানে আমাদের মনে কিছু প্রশ্ন আসে যে রাজা কেন তার স্ত্রীকে, আই মিন রানীকেই গাছের সাথে বেঁধে রেখেছে এবং চামুলি বস্তির সম্পর্কে কি, চামুলি বস্তিতে কেন আক্রমণ করার নির্দেশ দিয়েছে। তো যাই হোক, এইদিকে আমরা দেখি প্লেনে চেন, ডেভিড আর লুসি মাস্টারের সাথে কথা বলছিল। তো লুসি তখন মাস্টারকে জিজ্ঞাসা করে আমরা গ্যাং এর সাথে লড়াইয়ের সময় সেই বড় গাছটি দেখতে পেয়েছি, সেটা আসলে কি ছিল? আর মাস্টার তখন ওদেরকে বলে দেখো, ওই গাছগুলো এসেছে মূলত মুন সিটি থেকে, মানে ওই যে বোমের মতো ফেলে যে গাছ হয়ে যায় সেই গাছগুলো। তো এখানে সে বলেন ওই মুন সিটির শহরে রাক্ষসরা হামলা করেছিল, বাট তখন ওই শহরের যে রাজা
ছিল সে তরলের মাধ্যমে সে যুদ্ধে জয়লাভ করে, কিন্তু দেবতা ওই তরলের শক্তিকে অনেক ক্ষতিকর ভেবে নেয় আর এ কারণে সে ওই তরলটিকে 4 টুকরা করে এবং ভিন্ন ভিন্ন স্থানে লুকিয়ে রাখে। আর এর ফলে যেটা হয় ওই রাজা দুর্বল হয়ে যায় এবং রাক্ষসরা যখন আবার আক্রমণ করার জন্য আসে সে রাক্ষসের রাজার সাথে একটা চুক্তি করে এবং ওই চুক্তি অনুযায়ী সে ওই রাজাকে একটা বিশেষ ধরনের গাছ দেয় যেটা ওই রাজাকে সাহায্য করবে, কিন্তু এসবের বিনিময়ে ওই রাজাকে সেই তরোয়াল খুঁজে আনতে হবে, কারণ ওই পাতালের রাক্ষসের রাজাকে শুধুমাত্র ওই তরল দিয়ে মারা পসিবল। আর এই কারণে সে রাজার সাথে একটা চুক্তিতে আসে যে কোনো মূল্য ওই রাজা তাকে তরল এনে দেবে আর সে পর্যন্ত ওই রাজাকে এই রাক্ষস হেল্প করবে, তার জাদু দিয়ে হেল্প করবে, প্লাস তার রাজ্য আক্রমণ করবে না। আর তার সাথে মাস্টার এটাও বলে আমার হাতের এই আংটিটা যে দেখতে পাচ্ছ এই আংটিটা হচ্ছে ওই তরলের 4 টুকরার মধ্যে একটা টুকরা, আর বাকি 3টা অংশ পৃথিবীর বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। তবে আমার জানা মতে একটা অংশ রয়েছে হচ্ছে মাটির নিচে, যেটা প্রতি 6 বছরে একবার খোলে, আর সেই দিনটা হচ্ছে আগামীকাল। আর কোন জায়গায় ওই দরজা রয়েছে সেই স্থানের নকশা আমি প্লেনের মধ্যে রেখে দিয়েছি, তো তোমরা 3জন গিয়ে ওই নকশাটা নিয়ে আসো। তো এরপর ওই 3জন গিয়ে নকশা বোঝার চেষ্টা করে, বাট তখনই সেই রাজার সৈন্যরা যে আর কি ওই রাক্ষসদের সাথে চুক্তি করেছে সে করে কি তার সৈন্যবল নিয়ে এসে জাহাজে হামলা করে দেয়। তো এখানে রাজার মাস্টারের লড়াই হয়, কিন্তু ওই সময় বাকি যে 3জন ওরা তো প্লেনের বেসমেন্টে ছিল, আর এইদিকে আমরা দেখি রাজার সৈন্যরা মাস্টারকে রেখে বাকি 3জনকে খুঁজতে বেসমেন্টে চলে আসে, কিন্তু তখন আমরা দেখতে পাই ডেভিড করে কি তার শক্তির মাধ্যমে নকশার ভেতরে চলে যায়। তো যাই হোক নকশার ভেতরে যাওয়ার পরে ডেভিড একটা সুন্দরী মেয়ে দেখে, আর মেয়েটি তাকে বলেছিল এখানে মাস্টার ছাড়া তো আর কেউ আসার কথা নয়, তুমি এই জায়গাটা কিভাবে চিনলে? ডেভিড তখন বলে আমাকে মাস্টারই পাঠিয়েছে। তো এরপর ওই সুন্দরী মেয়েটি করে কি ডেভিডের সাথে নকশার বাইরে চলে আসে, আর এইদিকে আমরা দেখি লুসিয়ার চেন আগে থেকেই তো রাজার লোকদের সাথে মোকাবেলা করছিল, আর ডেভিড আর ওই মেয়েটাও তখন করে কি ওই শত্রুদের সাথে মোকাবেলা করে এবং নিজের শক্তি প্রয়োগ করে ডেভিড সকল শত্রুদের হারিয়ে দেয়। আর অন্যদিকে রাজা মাস্টারকে বলে আসল মাস্টার তো আমার কাছে রয়েছে যাকে আমি পুরো বশ করে রেখেছি, কিন্তু তুমি কই থেকে আসলে? তোমাকে কি তাহলে মাস্টার কোনো ক্লোন বানিয়ে রেখেছে যাতে সে ওই তরলটা রক্ষা করতে পারে? আর এই কথা বলার পরে রাজা করে কি মাস্টারকে ধরে নিয়ে প্লেন থেকে লাফ দিয়ে দেয়, আর এটা দেখে পান্ডা করে কি মাস্টারকে বাঁচানোর জন্য প্লেনটা নিচের দিকে নামিয়ে নেয়, বাট ঠিক ওই সময় ওদের প্লেন পেছন থেকে আসা একটা প্লেনের সাথে ধাক্কা খেতে লাগে এবং ধাক্কা খেয়েও যায়, আর ধাক্কা লাগার কারণে পান্ডা তার প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নিচে পড়ে যেতে থাকে। আর এটা দেখার পরে নকশা থেকে বের হওয়া সেই সুন্দরী মেয়ে তার পাওয়ার দিয়ে প্লেন নিচে পড়ে যাওয়ার হাত থেকে আটকায়, আর এর ফলে যেটা হয় প্লেন নিয়ে তারা একটা সুন্দর স্থানে চলে আসে। আর তারপর পান্ডা করে কি তার প্লেন ঠিক করার কাজে লেগে পড়ে। আর এরপর ডেভিড মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি কি, আর ওই পাতালে যে একটা তরলের টুকরা থাকার কথা ছিল সেটা কোথায়? মেয়েটি বলে এই ব্যাপারে আমি তোমাকে পরে বলবো, উপযুক্ত সময়ে বলবো, কারণ এখনো আমাদের আরো 2টো তরলের টুকরা খুঁজে আনতে হবে। মানে কথায় বুঝতে পারছো, তার মানে আংটি এবং আরো একটা টুকরা ধরো আছে ওদের কাছে, আর আমাদের আরো একটা টুকরা উদ্ধার করার জন্য পাতালে যেতে হবে। তো এটা শুনে ডেভিড রাজি হয়ে যায় এবং আরো 2জন রাজি হয়। আর এইদিকে রাজা প্রাসাদে বন্ধ করে রাখা মাস্টারের কাছে যায়, মানে অরিজিনাল মাস্টারের কাছে, এবং তাকে তরলের টুকরা খোঁজার জন্য নির্দেশ দেয়, মানে সেই পাতাল থেকে তরলের টুকরা টানার নির্দেশ দেয় এবং রাজার সাথে আরো বলে যে পাতাল থেকে তুমি তরলের টুকরা অবশ্যই ফিরে নিয়ে আসবে এবং ওই 3জনকে মেরে ফেলবে। তো এখানে আমরা তো জানি রাজা তো তার জাদুর মাধ্যমে মাস্টারকে বশ করে রেখেছে, আর এই কারণে এই মাস্টার মূলত যে আর কি রাজার শত্রু ছিল সে নিজে এখন রাজার মনে করা সৈন্য হয়ে গিয়েছে। তো যাই হোক মাস্টারের নির্দেশ পেয়ে আসল মাস্টার করে কি তরলের টুকরা নিয়ে আসার জন্য পাতালের উদ্দেশ্যে বের হয়, আর আমরা দেখি চেন তার সঙ্গী দিনে পাতালে পৌঁছে গিয়েছে, আর ওই স্থানটার দরজা 6 বছরের মধ্যে একবার খোলে, আর সেখানে তারা বড় একটা রাক্ষস দেখতে পায় যে কিনা তরল পাহাড়ে নিযুক্ত ছিল, আর ওই রাক্ষসটা অনেক রেগেছিল, কিন্তু তারা কৌশলে সেখানে পৌঁছে যায় যেখানে তরলের টুকরাটা রাখা ছিল, এবং সেখানে পৌঁছে তারা সবাই তো চমকে যায়, কারণ সেখানে আগে থেকেই মাস্টার উপস্থিত রয়েছে, মানে ওই আসল মাস্টার আর কি, আসল মাস্টার। তো এই মাস্টার সবাইকে বলে তোমাদের কাছে তরলের যতগুলো টুকরা আছে আমাকে দিয়ে দাও, তা না হলে তোমরা সবাই মারা পড়বে। কিন্তু ওরা তো এত সহজে তরলের টুকরা দিতে রাজি নয়, তো ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তবে এখানে উল্লেখ্য মাস্টার কিন্তু এই পৃথিবীর যতগুলো যোদ্ধা ছিল শক্তিশালী তাদের মধ্যে একজন, তো এই কারণে ওদের সাথে লড়াই করতে ডেভিড, চেন আর লুসির অনেক কষ্ট হয়ে পড়ে, কেউ তার সাথে লড়াই করে পারছিল না। বাট তখনই হঠাৎ করে মাস্টারের হাতে থাকা তরলের টুকরা নিচে পড়ে যায়, আর এই তরলটাও কিন্তু ওই আসল তরলের 4 অংশের একটা ছিল। আর ঠিক ওই সময় চেনের হাতে থাকা আংটিটা পড়ে যায়, এর সাথে নকশা থেকে আসাটা মেয়েটারও বাসে ছুটে যায়। আর এখানে আমরা দেখি ওই মেয়েটার হাতে যে বাসে ছিল, মানে এখানে পাওয়া গেছে এই 3টা জিনিস একত্র হয়ে মিলে একটা তরলের রূপ নেয়। তো এটা দেখার পরে চেন কোনো কথা না বলে সোজা তরল হাতে নিয়ে নেয় এবং মাস্টারের উপর হামলা করে। তবে মাস্টার এই তরলের মোকাবেলা করতে পারে না, আর এই তরলের আক্রমণের ফলে মাস্টারের উপর রাজার যে বশীকরণ ছিল সেটা কেটে যায় এবং মাস্টার পুরোপুরি হুঁশে চলে আসে। তবে মাস্টার ততক্ষণে খুব বাজে একটা আঘাত পেয়েছে এবং সে হয়তো মারা যাবে, আর মারা যাওয়ার আগে সে সবাইকে বলে যে এই তরল কিন্তু এখনো ফুলফিল হয়নি, মাত্র 3টা টুকরা রয়েছে, যার জন্য এই তরলটি সম্পূর্ণভাবে শক্তিশালী হয়নি। তো এখনো তোমাদের তরলের আরো একটা অংশ খুঁজতে হবে, তাহলেই ওই শয়তান রাজা
রাজা এবং ওই রাক্ষসের যে লিডার যার সাথে রাজা চুক্তি করেছে তাকে মারতে পারবে। এবং অলরেডি রাজা কিন্তু চামড়ির বস্তিতে হামলা করার অর্ডার দিয়েছে, সবাইকে মেরে ফেলা হবে ওই বস্তির, তো তোমরা গিয়ে ওদেরকে বাঁচাও। ওদের প্ল্যান হচ্ছে রাজা প্রথমে চামড়ি বস্তিতে হামলা করবে আর ওই সুযোগে শয়তান আবার অন্যান্য সাইডে হামলা করে বসবে। আর তোমরা অবশ্যই কিন্তু রাজার যে স্ত্রী রয়েছে তাকে কিন্তু গাছ থেকে মুক্ত করবে, এবং রানী মুক্ত হলেই কিন্তু তোমরা এই গাছের অভিশাপ, এই রাক্ষসের অভিশাপ থেকে মুক্তি পাবে, তোমাদের এই পৃথিবী মুক্তি পাবে, আর ওই শয়তানটিও মারা যাবে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আমাদের যে এখানে চেন রয়েছে, চেন কিন্তু নিজেকে পরিচয় দিয়েছিল প্রথম থেকেই যে সে মাস্টারের একজন সাগরেদ, কিন্তু অ্যাকচুয়ালি মাস্টারের সাগরেদ ছিল না, মাস্টার ওকে চিনতো না, কিন্তু ও মাস্টারকে চিনতো আর কি, ওই হিসেবে সাগরেদ ছিল। ওর জাস্ট ইচ্ছা ছিল ও মাস্টারের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করবে। তো আজকে যখন মাস্টার এই কথা জানতে পারে, সে আমাদের চেনকে শিষ্য হিসেবে মেনে নেয় এবং ওকে ওই তরোয়াল চালানোর অনুমতিও দিয়ে দেয়। আর এটা শুনে চেন অনেক খুশি হয়। আবার ওদিকে পাতালের দরজা বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে, তো মাস্টার ওদের সবাইকে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যেতে বলে। আর মাস্টারকে ওরা যখন নিয়ে যেতে চায়, মাস্টার বলে না, আমি মারা পড়বো, তোমরা তাড়াতাড়ি চলে যাও। তো যাই হোক, এরপর সবাই পানিপথ দিয়ে পাতাল থেকে বের হয়ে আসে, আর তখন পান্ডাও তার প্লেন নিয়ে এখানে চলে আসে। তো এরপর তারা সবাই প্লেনে বসে মুন সিটিতে হামলার পরিকল্পনা করে, যেখানে রাজা রয়েছে, এবং তারা পুরো নিশ্চিত যে আজকে রাতেই রাজা এবং ওই শয়তানের মিটিং হবে মুন সিটিতে। মানে আজকে চামলি বস্তিতে হামলা হবে, আবার শয়তান করবে কি তার লোকজন নিয়ে আরেক সাইডে যাবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ আমরা দেখতে পাই। রাজা কিন্তু তার গ্যাং লিডারকে, তার সৈন্যদেরকে পাঠিয়ে দেয় চামলি বস্তিতে হামলা করার জন্য, আমি নির্দেশ দিয়ে দেয়। তো গ্যাং লিডার তখন রাজাকে বলে, মহারাজা, মাস্টার কিন্তু এখনো পাতাল থেকে ফিরে আসেনি। তো এই কথা শুনে রাজা রেগে যায় এবং বলে, আমি সব জানি, তুমি শুধু তাই করো যেটা আমি বলছি। মানে রাজাও জানে যে মাস্টার মারা গিয়েছে। আর অন্যদিকে ডেভিড এবং চ্যান তার পুরো টিম নিয়ে মুন সিটিতে পৌঁছে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। মানে হয়তো সকল সৈন্যরা হামলা করতে গিয়েছে চামলি বস্তিতে, তবে তারপরে ওরা করে কি রাজপ্রাসাদে চলে যায় এবং সেখানে গিয়ে হামলা করে। কিন্তু রাজা তো আগে থেকে রেডি হয়ে ওদের জন্য অপেক্ষায় ছিল, আর এই কারণে রাজা তার সম্পূর্ণ শক্তি দিয়ে ওদের মোকাবেলা করে। আবার ওইদিকে চামলি বস্তিতে রাজার সৈন্যরা প্লেন দিয়ে হামলা চালাতে থাকে, যে কারণে মাটিতে বড় বড় শয়তানি গাছ জন্মাতে থাকে এবং এই শয়তানি গাছগুলোর শিকড় বস্তির নিরীহ মানুষদের মারতে থাকে। আর মানুষ তখন বাঁচার জন্য যথাসম্ভব লুকানোর চেষ্টা করে, কিন্তু ওই শিকড় ওদেরকে যেখান সেখান থেকে খুঁজে বের করে এবং ওদেরকে মেরে ফেলা শুরু করে। আর এইদিকে আমরা দেখি ডেভিড, চেন এবং লুসি, মানে বাকি টিমরা রাজার সাথে লড়াই করছিল, কিন্তু তখনই জাদুর গাছের কিছু শিকড় বের হয়ে রাজাকে উল্টো আক্রমণ করে এবং গাছের সাথে বেঁধে রাখা রাজকুমারের মুখ থেকে শয়তান বের হয়ে আসে তখন। আর এরপর শয়তান হাসতে হাসতে বলে, তোদের কারোই আমার আর দরকার নেই, মানে রাজাকেও দরকার নেই। আমার পৃথিবীতে আসার জন্য, মানে পাতাল থেকে পৃথিবীতে আসার জন্য যা যা করার দরকার ছিল তোরা তা করে দিয়েছিস। আর তোরা কি মনে করছিস সেই তরাল দিয়ে আমাকে মেরে ফেলবি? তোরা আমার কিছুই করতে পারবি না। আর এটা বলে সে তরালটা ভেঙে দেয়। আর এটা দেখে নকশা থেকে আসা মেয়েটি সামনে এগিয়ে যায় এবং শয়তানকে বলে, আমি তো তোর আশাতেই ছিলাম যে কখন তুই পাতাল থেকে আমার সামনে আসবি। আর এটা বলার সাথে সাথে ওই মেয়েটা করে কি, ওর পাওয়ার দিয়ে ওই তরল যে ভেঙে গিয়েছে, যেটা দিয়ে আর কি ওই শয়তান বা পাতালের রাজাকে মারা যাবে, সেটা জোড়া লাগিয়ে দেয় এবং সে নিজেও ভ্যানিশ হয়ে যেতে লাগে। তো এখানে সবাই বুঝতে পারে ওই তরলের যে 4টা অংশ ছিল, যেটা পেলে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে ওই তরল, সেই লাস্ট অংশটা হচ্ছে ওই মেয়েটা নিজেই, এবং এটাই এই তরলের সবচেয়ে শক্তিশালী অংশ। তো এই দৃশ্য দেখে ডেভিড তো অনেক কষ্ট পায় এবং সে মেয়েটাকে এটা করতে বারণ করে, কারণ ডেভিড এই সময়ের মধ্যে মেয়েটিকে অলরেডি ভালোবেসে ফেলেছে, সেই মেয়েটিকে হারাতে চায় না। কিন্তু মেয়েটি ডেভিডকে ভরসা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে থাকবো, কিন্তু এই শয়তানকে শেষ করা অনেক বেশি জরুরি। আর ওর অপেক্ষাতেই তো আমি এতদিন ছিলাম যে কবে ও দুনিয়াতে আসবে, আমার সামনে পড়বে, আমি ওকে মারবো। আর এই জন্য আমি আগেই তরলটার সাথে এক জায়গায় হয়নি, যাতে ও সাহস করে দুনিয়াতে আসে, এবং এই রাজাকেও আমি এই জন্য আটকাইনি। আর এতটুকু বলার পরে মেয়েটা করে কি, এই তরলের পুরো অংশটা পূরণ করে এবং সম্পূর্ণ তরলে পরিণত হয়। আর ডেভিড তখন দ্রুত সেই তরল হাতে নিয়ে সেই শয়তানের উপর হামলা করে, কিন্তু গাছের জাদুর শিকড়গুলো অনেক বেশি শক্তিশালী ছিল, আর এই কারণে শিকড় বের হয়ে সবাইকে পেঁচিয়ে ধরে। কিন্তু তারপরেও ডেভিড তার সমস্ত শক্তি দিয়ে হামলা করে। তবে তারপর আমরা দেখতে পাই ওই শয়তানি গাছের সাথে এবং শেকড়ের সাথে, শয়তানের সাথে কেউ কিন্তু পেরে উঠছিল না। আর তখনই নিচে আহত হয়ে পড়ে থাকা রাজা, যে আর কি মেন ভিলেন ছিল, অলরেডি ওর সাথে তো শয়তান পোল্টি দিয়ে দিয়েছে। রাজাও বুঝতে পারছে যে শয়তানের আমার আর দরকার নেই, আমার কাছ থেকে যা দরকার ছিল শয়তান নিয়ে নিয়েছে, উল্টো আমার বউকেও মেরে দেবে, আমাকেও মেরে দেবে, দুনিয়াও মেরে দেবে। তো রাজা তখন ডেভিডকে বলে, ওই গাছের গোড়া থেকে কেটে ফেলো। আর তখনই ডেভিড করে কি, সেই গাছের বুক চিরে গোড়া থেকে কেটে দেয়। আর শয়তান তখন চিৎকার করতে করতে শেষ হয়ে যায়। আর শয়তান মরে যাওয়ার সাথে সাথে ওই চামলি বস্তির যতগুলো গাছের শিকড় ছিল সেগুলো ধ্বংস হয়ে যায়। আবার এই মুন সিটি, যেটা কিনা এই গাছের জন্য, এই শয়তানি গাছের জন্য টিকে ছিল, সেটা আস্তে আস্তে মাটিতে পড়তে থাকে। মানে রাজা করেছিল কি, শয়তানের সাথে চুক্তি করে সাধারণ মানুষের কাছ থেকে এই শহরকে বাঁচানোর জন্য বা নিজের নিরাপত্তার জন্য বা ধনী মানুষদের নিয়ে উপরে থাকার জন্য সেই শয়তানি গাছের সাহায্যে মনে করে আকাশের মাঝখানে থাকতো। কিন্তু গাছ যখন পড়ে যাচ্ছিল, এটা দেখে রাজা করে কি দৌড়ে গিয়ে মেন গাছের কাছে আসে, বাকি শক্তি দিয়ে গাছকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রাজার এখন আর সেই শক্তি নেই, সে ব্যর্থ হয়ে যায়। আর এর ফলে মুন সিটি মাটিতে পড়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তবে চামুলে বস্তির লোকজন অনেক খুশি হয়, কারণ এই মুন সিটি থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল, তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, সেই মুন সিটি ধ্বংস হয়ে গিয়েছে। আর এরপর আমরা দেখি ডেভিড এবং তার সঙ্গীরা ভাঙা প্লেনের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই পান্ডার। তবে প্লেনটা একদম নষ্ট হয়ে গিয়েছে, আর এই কারণে
কারণে এখান থেকে চলে যাওয়ার তাদের কোনো পথ ছিল না। আর এরই মাঝে ডেভিড ওই নকশা থেকে বের হয়ে আসা মেয়েটির কথা ভেবে উদাসী হয়ে পড়ে। আর এটা দেখে চেন ডেভিডকে বোঝায়, মেয়েটা না তোমাকে বলেছে সে সবসময় তোমার সাথে থাকবে? তখন ডেভিড মুস্কি এসে বলে, হ্যাঁ আমি জানি, আমার মনে আছে, আর এই কারণে আমি সবসময় আমার অপেক্ষাতেই থাকবো। আমার বিশ্বাস কোনো না কোনো ভাবে ও আবারও ফিরে আসবে। আর এরই সাথে এই সিনেমাটি শেষ হয় এবং এইখানে যে টিমটা তৈরি হয়েছে এই টিমটা বেরিয়ে পড়ে পরবর্তী জার্নির উদ্দেশ্যে, পরবর্তী কোনো শহর বাঁচানোর উদ্দেশ্যে। আর এই দৃশ্য দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে তোমরা যদি মার্ভেলের গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি সিনেমা দেখে থাকো, সেই সিনেমার মতো আমার কাছে মনে হয়েছে। মানে এটা চাইনিজ গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি হয়েছে আর কি লাস্টে। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে বা আমি কতখানি ভালো মতো বোঝাতে পেরেছি। তো এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, আমার এক্সপ্লেনেশন স্কিলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলের জন্য দোয়া করো ভবিষ্যতের জন্য আমি আরো ভালো মতো এক্সপ্লেন করতে পারি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।